দেখুন আজকে জিরো আওয়ারে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেখানে ভারতের সামনে কি এবার নতুন কোনো চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ কি ইসলামিক ন্যাটো। দ্রুত ঢাকা যোগ দিচ্ছে ইসলামিক ন্যাটো জোটে। দিল্লিকে রক্তাক্ত করতে পাক টার্কির নয়া ব্লুপ্রিন্ট ডিকোড। করাচি এবং ইসলামাবাদে বিপুল পরিমাণে মিসাইল এবং ড্রোন কেন মজুত করছে পাকিস্তান? কাশ্মীর এবং ওয়েস্টার্ন বর্ডারে দ্বিগুণ সেনা মোতায়েন কেন করছে দিল্লি? ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন। ভারতের সামনে কি তবে এবারে নয়া চ্যালেঞ্জ এই ইসলামিক ন্যাটো? কি এই ইসলামিক ন্যাটো, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা আপনাদের সঙ্গে বলবো। দ্রুত ঢাকা যোগ দিচ্ছে ইসলামিক ন্যাটো জোটে। দিল্লিকে রক্তাক্ত করতে কি এবার পাক টার্কির নয়া ব্লুপ্রিন্ট ডিকোড। করাচি ইসলামাবাদে নতুন বিপুল পরিমাণে মিসাইল এবং ড্রোন কেন মজুত করছে পাকিস্তান? যে খবর সামনে আসছে, ইতিমধ্যেই দিল্লিকে রক্তাক্ত করতে পাক টার্কির নয়া ব্লুপ্রিন্ট ডিকোড। ভারতের সামনে এবার নয়া চ্যালেঞ্জ ইসলামিক ন্যাটো। বিস্তারিত এই বিষয় নিয়ে কথা বলবো। নিউজরুম থেকে রয়েছেন আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়। সত্যজিৎ, ভারতের সামনে কি তবে এবারে ইসলামিক ন্যাটো একটা নয়া চ্যালেঞ্জ? ঠিক কি এই ইসলামিক ন্যাটো? দেখো, দুটো বিষয় যখন আমরা প্রোগ্রাম করছি, জিরো করছি, তখন দুটো বিষয়ে ফলো করবে। রাজ্যে প্রচুর ইস্যুস আছে এবং বিক্ষোভ রয়েছে, প্রতিদান রয়েছে, একই সঙ্গে সেটাকে নিরাময় করার জন্য একাধিক পদক্ষেপ সরকার দিচ্ছে। কিন্তু যেটা সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে যে রাজ্য ছাড়িয়ে যখন গণ্ডিটা আমাদের ইন্টারন্যাশনাল বর্ডারের দিকে পড়ছে, তখন এমন কিছু সেখানে ঘটনা ঘটেছে যা ভারতবর্ষের যে সুস্থিতি বা সুরক্ষার জন্য ভীষণ ভীষণ রকমের ইম্পর্ট্যান্ট। এবং সেটা ওয়েস্টার্ন বর্ডার হতে পারে অথবা ইস্টার্ন বর্ডার হতে পারে, দুদিকেই একই রকম সংকেত এবং বিপদ সংকেত উঠে আসছে, যেটা আমাদের গোয়েন্দারা মনে করছেন। এবং যখন আমরা এই জিরো ওয়ার করছি, তখন আমাদের এনএসএ অজিত ডোভাল তিনি চীনের পথে, অর্থাৎ তার সঙ্গে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর বৈঠক হবে আগামীকাল মঙ্গলবার দিন। এবং ভারতের সঙ্গে চীনের যে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আবার জটিলতা তৈরি হয়েছে, সীমান্ত নিয়ে হয়েছে, সমস্ত বিষয় নিয়ে আগামীকাল আমাদের এনএসএ অজিত ডোভাল তিনি চীনা বিদেশমন্ত্রী ওয়াংয়ের সঙ্গে বৈঠকে বসছেন। এরকম একটা পরিবেশে বা পরিস্থিতিতে যে তথ্য গোয়েন্দারা জানতে পারছেন যে ফের ভারতকে রক্তাক্ত করতে যুথবদ্ধ হয়েছে, একজোট হয়েছে বেশ কয়েকটি দেশ। এবং তার মধ্যে সবার আগে নাম আসছে পাকিস্তানের, তুরস্কের, এবং এর সঙ্গে যুক্ত করা হয়েছে সৌদির নামটাও। সৌদি যদিও ওখানে স্টিরিওটাইপ একটা রোল প্লে করছে বলে গোয়েন্দারা মনে করছেন। গত 7ই আগস্ট তুমি ছবি দেখে নাও, সেই ছবিটা আসবে যা সারা বিশ্বের মধ্যে নতুন করে একটা যুদ্ধবাজ মনোভাবের তৈরি হলো। মক্কা প্রতিরক্ষা চুক্তি তৈরি হলো এবং সৌদি, তুরস্ক এবং পাকিস্তান তারা প্রতিরক্ষা চুক্তি করলো। মূলত অনেকেই বলছেন এটা ন্যাটোর স্টাইলে করা হয়েছে, কারণ তুরস্ক নিজেই ইউরোপিয়ান কান্ট্রি এবং ন্যাটোর অন্তর্ভুক্ত একটি দেশ। এবং ন্যাটোর যে আর্টিকেল 5কে এখানে রাখা হয়েছে, অর্থাৎ একের উপর আক্রমণ হলে অপরে তা প্রতিরোধ করবে, মোটামুটি এরকম। কিন্তু কিভাবে? তুমি দেখবে যে তুরস্কের কাছে টেকনোলজি আছে, সৌদির কাছে রয়েছে অর্থ, এবং পাকিস্তানের কাছে অর্থও নেই, টেকনোলজি নেই, আছে কিছু সেনা বল। ফলে তিনটেকে একটা জায়গায় নিয়ে আসা হয়েছে। কিন্তু অ্যালার্মিং হয়েছে আরও একটা ছবি, তা হলো বাংলাদেশ, পূর্ব প্রান্তের আমাদের প্রতিবেশী রাষ্ট্র। কিন্তু এই প্রতিবেশী হওয়ার একাধিক যে ক্যামোফ্লেজ ক্যারেক্টারকে সামনে রেখে, যেটা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের বেশ কিছু রোল এই মুহূর্তে সামনে আসছে, যা ভীষণ ভীষণ বিপজ্জনক বলে নয়াদিল্লি মনে করছে। এবং ইতিমধ্যে বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান তিনি সৌদিতে, সেখানে ওয়াইসিআরের মিটিংয়ে তিনি যোগ দিতে গেছেন। এবং সেই বৈঠকে যোগ দিতে গিয়ে যে ছবিটা উঠে আসছে, যে তিনি সম্ভবত যে ছবিটা বাংলাদেশের ক্ষেত্রে উঠে আসছে, যে ন্যাটোর অর্থাৎ এই যে ইসলামিক ন্যাটো, তার অন্তর্ভুক্ত হওয়ার প্রবণতা ঢাকার মধ্যে বিপুলভাবে দেখা যাচ্ছে। ইতিমধ্যে সেখানকার বিদেশমন্ত্রী, একাধিক মন্ত্রী বলেছেন যে তারা এই ইসলামিক ন্যাটো জোটে যোগ দিতে পারেন, সেই সম্ভাবনা তীব্র হচ্ছে। তার কারণ আপাতভাবে বলা হচ্ছে বাণিজ্যিক বিষয়। কিন্তু বাণিজ্যিক বিষয়টা এখানে একটা শুধুমাত্র ছবি হিসাবেই থাকবে, কারণ যেটা বিশেষজ্ঞরা মনে করছেন, যে টেবিলে বসে তুরস্ক, পাকিস্তান বা সৌদি আলোচনা করবে, সেই টেবিলে বাংলাদেশ কী দেবে? বাংলাদেশে না অর্থ আছে, না টেকনোলজি আছে, না খুব বড় সেনাবল আছে। তাহলে বাংলাদেশ দেবে তার জমি, তার ল্যান্ড, এবং সেই ল্যান্ড ব্যবহৃত হবে ভারতবর্ষের বিরুদ্ধে বলে গোয়েন্দারা মনে করছেন। তুমি দেখবে যে দুটো বিষয়, যে এখানে পাকিস্তান এবং টার্কি তারা একটা গেম খেলেছে, গেমটার আলটিমেটলি লক্ষ্য হচ্ছে ভারতবর্ষ। কারণ যে ছবিটা আমাদের গোয়েন্দারা জানতে পারছেন ভারতবর্ষের জন্য ভীষণ বিপজ্জনক। তাহলে পাকিস্তান একটা যুদ্ধ বোধহয় করতে চাইছে, এর আগেও করে চেয়েছে, ক্যামোফ্লেজ ওয়েতে প্রক্সি ওয়ার করতে চেয়েছে। এবারের একটা যুদ্ধ করার প্রক্রিয়া
পাকিস্তান শুরু করেছে সেই ছবিটা খুব প্রকাশ্যে সামনে আসছে। কারণ যে ছবিটা আসছে গোয়েন্দা রিপোর্ট অনুসারে গত 19 এবং 21শে আগস্ট বিপুল পরিমাণ অস্ত্র যা তুরস্কের একাধিক মিলিটারি কার্গো প্লেনে অবতরণ করেছে পাকিস্তানের দুটি এয়ারপোর্ট, একটা নূর খান যেটা রাওয়ালপিন্ডির অর্থাৎ দিল্লি থেকে মাত্র 600 কিলোমিটার দূরে, আর একটি হচ্ছে করাচির মাসরুর, এটা মুম্বাইয়ের উপকূল থেকে মাত্র 7 থেকে 800 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ ভারতবর্ষের অত্যন্ত কাছে। কী কী অস্ত্র এসছে তাতে যে তথ্য গোয়েন্দারা জানতে পারছেন যে দুটি কার্গো ফ্লাইট, ডিফেন্স ফ্লাইটে বিপুল পরিমাণ TB3 যে ড্রোন, সেই ড্রোন পাঠানো হয়েছে তুরস্কের তরফে। মোড়ক ছিল ওষুধপত্র এই সমস্যার মাধ্যমে। এবং TB3 এই ড্রোনটা মূলত বায়রাক্তার কোম্পানি, যাদের সঙ্গে তুরস্কের গোয়েন্দা সংস্থার ভীষণ ভালো চুক্তিও আছে, মূলত বিভিন্ন দেশকে আক্রমণ করার লক্ষ্যে এটা বানানো হয়েছে। এটা মেরিটাইম ক্ষেত্রে এবং ল্যান্ড দুটো ক্ষেত্রে এরা হিট করতে অভ্যস্ত এই TB3 যে ড্রোন পাঠানো হয়েছে। এর পাশাপাশি বোয়িং যে ফ্লাইটে করে বিপুল পরিমাণ লোকজনও এসছে তুরস্ক থেকে। এরা মোটামুটি যেটা জানা যাচ্ছে যে এরা হচ্ছে ড্রোন এক্সপার্ট। পাকিস্তান আর্মির যে অংশ এটাকে অপারেট করবে তাদের ট্রেন করতেই এই অংশটি এসছে বলে একটা বড় অংশ মনে করছে। এবং তার পাশাপাশি যে ছবিটা পরিষ্কার হচ্ছে যে চীন থেকেও দুটি বড় ডিফেন্স কার্গো ফ্লাইট এসছে যেটা অবতরণ করছে পাকিস্তানে, ইসলামাবাদ অবতরণ করছে। এবং সেখানে JF-17K, এটা মূলত হচ্ছে JF-17 থান্ডার যে ফাইটার জেট তার যন্ত্রাংশ। এর ছাড়া এসছে HQ-17AEK, এটা এক ধরনের মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেম যেটা প্রিসাইজ অ্যাটাকের ক্ষেত্রে অত্যন্ত দৃঢ়ভাবে সহায়তা করে বিভিন্ন অংশে বলে মনে করা হচ্ছে। কিন্তু যে ছবিটা দর্শকদের জানানো প্রয়োজন যে পাকিস্তান এই বিপুল পরিমাণ অস্ত্র, এই বিপুল পরিমাণ সামগ্রী কেন নিয়ে আসছে গোপন। এবং ইতিমধ্যে তথ্য আমরা জানতে পারছি ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি সব জায়গায় তাদের যে সেনা বল তা অত্যন্ত দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ যে ফোর্স বাড়ানো হচ্ছে এই দুটি অংশেই। তাহলে কোথাও পাকিস্তান চাইছে যে ভারতের বিরুদ্ধে একটা ফুল ওয়ার শুরু করতে এবং তার জন্যই কি এই বিপুল পরিমাণ অস্ত্র মোতায়েন করছে তারা। এবং মুম্বাই এবং দিল্লি দুটি আমাদের, একটি আমাদের রাজধানী, অন্যটি আমাদের ইকোনমিক্যাল ক্যাপিটাল, এই দুটোকে ঘিরে এই বিপুল পরিমাণ অস্ত্র তারা সেখানে মজুত করছে। এবং তার পাশাপাশি যেটা টার্কির লক্ষ্যটা বুঝে নিতে হবে যে তুরস্ক কেন এই চুক্তিটা করলো। যে প্রশ্ন তুমি করছিল আমাকে যে তুরস্কের চুক্তির প্রথম লক্ষ্যই হলো যে তুরস্ক চাইছে এই মুহূর্তে একটা নতুন করে ইসলামিক সাম্রাজ্য তৈরি করার, যেটা নিও অটোম্যান সাম্রাজ্য বলা হচ্ছে। কারণ সৌদিকে জাস্ট সামনে রাখা হচ্ছে, সৌদির মূল লক্ষ্য ব্যবসা, তুরস্কের সেটা নয়। তুরস্ক চাইছে নিও অটোম্যান সাম্রাজ্যের প্রতিষ্ঠা, যে কারণে তুরস্ক যে বিপুল পরিমাণ এই ড্রোনস বানিয়েছে যেটা মূলত তারা ইরাক এবং সিরিয়াতে তারা হিট করেছে, পরীক্ষামূলকভাবে তারা সফল হয়েছে। এবার সেটাকে তারা ব্যবহার করতে চাইছে ভারতবর্ষ বা দক্ষিণ পূর্ব এশিয়াতে, এবং এশিয়াতে ব্যবহার করে তারা তাদের যে যুদ্ধাস্ত্রের মার্কেটকে আরও বেশি রিচ করতে চাইছে, আমেরিকাকে হিট করতে চাইছে। আমেরিকার যে একাধিক গোয়েন্দা সংস্থা সেটাকে ফলো করেছে, যে কারণে তুরস্ক খুব দ্রুত, কারণ নির্দিষ্টভাবে পাকিস্তান মনে করে যে কাশ্মীর হচ্ছে আনফিনিশ একটা এজেন্ডা, ফলে কাশ্মীর নিয়ে যে পরিস্থিতি পাকিস্তান তৈরি করতে চাইছে নতুনভাবে, এবং দুটি সীমান্তের ক্ষেত্রে ওয়েস্টার্ন পার্টে এবং ঘুরপথে পূর্ব দিকে বাংলার যে প্রান্তর, বাংলার যে সীমান্ত, সেখানেও পাকিস্তানের একই লক্ষ্য বলে একটা বড় অংশ বিশেষজ্ঞরা মনে করছেন। তুরস্ক এই বিষয়টা ইনভলভ হতে চাইছে। তুরস্ক প্রমাণ করতে চাইছে যে সুন্নি ইসলামিক বিশ্বে তারাই একমাত্র প্রথম রাষ্ট্র যারা কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আছে, কারণ সৌদি এই ব্যাপারটা আসেনি। ফলে প্রাথমিক যে মক্কা ডিফেন্স প্যাক বা ডিফেন্স চুক্তি, সেটাকে এভাবেই তারা অপারেট করতে চাইছে, ব্যবহার করতে চাইছে। এবং তুমি দেখবে যে এর মধ্যে আমাদের গোয়েন্দারা জানতে পারছেন যে পাকিস্তান আরও একটা কাজ করেছে যেটা প্রমাণ করছে তারা পূর্ণমাত্রার একটা যুদ্ধ বা একটা স্বল্প সময়ের যুদ্ধের জন্য অবতীর্ণ হতে চাইছে। তা হলো তারা ইতিমধ্যেই JF-16 চীনা ফাইটার জেট, এটার সঙ্গে তারা যে এক্সারসাইজ শুরু করেছে পাকিস্তানের মাটিতেই। চীনা 6টি JF-16 চলে এসছে। এই JF-16 হলো মূলত সুখোইয়ের একটা ডুপ্লিকেট ভার্সন, অর্থাৎ সুখোইয়ের সঙ্গে লড়তে গিয়ে অপারেশন সিঁদুরে পাকিস্তান ল্যাজেগোবর হয়েছিল। ফলে সুখোইয়ের যে নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো কী আছে, কীভাবে লড়াই করা যায় এটা বোঝার জন্য তারা চীনা যে নকল JF-16 যেটা সুখোইয়ের নকল, তার সঙ্গে তারা এই এক্সারসাইজে গেছে। এবং সেকেন্ডলি যে বিষয়টা উঠে আসছে তা হলো যে এটা করেই পাকিস্তান পৌঁছবে কাতার এবং দেন ইজিপ্টে, কারণ কাতারের কাছেও রয়েছে বিপুল পরিমাণে রাফাল এবং ইজিপ্টেও তো রাফাল রয়েছে। রাফালের সঙ্গে তারা ওয়ার এক্সারসাইজ বা এই ধরনের প্র্যাকটিস করতে চাইছে। কেন
করতে চাইছে? যে রাফায়েলের যে বৈশিষ্ট্যগুলো আছে, রাফায়েলের যে ওয়ার ট্যাকটিক্স আছে, এটা বোঝার চেষ্টা করছে পাকিস্তান এয়ারফোর্স বা প্যাফ বা পাকিস্তান এয়ারফোর্স। ফলে এটা বোঝার চেষ্টা করার একটাই কারণ যে পরবর্তী সময়ে তারা রিয়েল টাইমে বা ওয়ার এক্সপিরিয়েন্স হিসেবে ব্যবহার করতে পারবে। সেই কারণেই এখন বুঝে নেওয়ার চেষ্টা। তুমি যে পুরোটাকে একটা সমীকরণের আকারে দেখে নাও, তাহলে বিপুল পরিমাণ অস্ত্র প্রায় 60 ঘন্টা ধরে পাকিস্তানের নূর খান এয়ারবেস এবং মাসরুড এয়ারপোর্টে মজুত করা হচ্ছে, বিপুল ড্রোন। কারণ পাকিস্তান দেখে নিয়েছে যে ওয়েস্টার্ন পার্ট দিয়ে তারা জঙ্গি অনুপ্রবেশ করতে আর সফল হবে না, ব্যর্থ হবে। সেই কারণে একটা জঙ্গিকে পুরোপুরি গ্রুম করে রেডি করে ভারতবর্ষে পাঠাতে $10,000 থেকে $15,000 খরচ হয় পাকিস্তানের। এবং এই TB3 যে বাইরাক্তার ড্রোন আছে, এর খরচও $15,000 মতো। ফলে এই ড্রোন, যে ড্রোন ক্যারি করতে পারে একই সঙ্গে প্রায় 280 কেজি মতো এক্সপ্লোসিভ, সেটাকে পাকিস্তান পাঠানোর চেষ্টা করবে। এই বিষয়টা সামনে চলে আসছে। এক্ষেত্রে তোমাকে অনেকগুলো বিষয় বলে রাখার প্রয়োজন, গুরুত্বপূর্ণ হবে ভারতের ক্ষেত্রে। কারণ যে HQ-9 বা HQ-17 যে নতুন যে এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তান নিয়ে এসছে চায়না থেকে সম্প্রতি, আমরা আমাদের অপারেশন সিঁদুরে HQ-9-কে ব্রহ্মোস, ভারতবর্ষের ডেডলিয়েস্ট যে মিসাইল আমাদের স্ক্রিনে রাখবো, তা দিয়ে আমরা ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলাম। এবং যখনই দেখবো যে ভারতবর্ষের যে স্বাধীনতা, আমাদের যে নির্দিষ্টভাবে আমাদের যে সুরক্ষাকে পাকিস্তান এভাবে বিনষ্ট করতে চাইছে, সেই মুহূর্তে আমাদের তরফে যেটা করা যেতে পারে রুদ্রম 3। কারণ রুদ্রম 3 হচ্ছে ভারতের হাতে সেই হাইপারসোনিক মিসাইল যেটা ম্যাক 5 পর্যন্ত গতি ওঠে, এবং এই বিপুল গতিতে পাকিস্তান কারণ বিশ্বের কোনো দেশে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এটাকে প্রতিরোধ করতে পারে না, সেটা আমাদের হাতে আছে। এবং রয়েছে প্রজেক্ট বিষ্ণু, যেটা কার্যত ম্যাক 8 পর্যন্ত, অর্থাৎ ঘন্টায় 11,000 কিলোমিটার পর্যন্ত যার স্পিড গতি ওঠে। এবং প্রয়োজনে এই যে হাইপারসোনিক লং রেঞ্জ ক্রুজ মিসাইল, এটাকে ব্যবহার করা হতে পারে যে পাকিস্তানের এই ধরনের যুদ্ধের মতলব থাকে। এই কারণে তুমি দেখবে যে তথ্য আমরা জানতে পারছি যে একদম ওয়েস্টার্ন বর্ডার জুড়ে বিপুল পরিমাণে ইন্ডিয়ান ফোর্স বা ইন্ডিয়ান আর্মার্ড ফোর্স, অন্যান্য যে আমাদের সেনাবাহিনী বা আমাদের সব কিছুকে অনেক বেশি স্ট্রেনথেন করা হচ্ছে। কারণ পাকিস্তান চাইছে কোনো না কোনোভাবে কোনো একটা ইস্যুকে সামনে রেখে এখানে যুদ্ধের পরিবেশ তৈরি করলে তুরস্ক সেই যুদ্ধে যোগ দেবে, এবং তুরস্ক যোগ দিয়ে যে সুন্নি মুসলিম দুনিয়া সেখানে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে যে তারা কি লড়াইটা লড়ছে। অর্থাৎ যে গজবাতুল হিন্দের কথা বলা হচ্ছিল, তার সঙ্গে যুক্ত হবে তুরস্কের যে নিও অটোমান সাম্রাজ্যের পলিসি বলে একটা বড় অংশ মনে করছে। সঞ্জয়, একেবারে সত্যজিৎ, আজকে এই বাংলাদেশ যদি এই জোটে যদি যোগ দেয়, যে সম্ভাবনা উঠে আসছে ঢাকার যোগ দেওয়ার ইসলামিক ন্যাটোতে, সেক্ষেত্রে মানে সাউথ এশিয়ান রিজিয়নে ঠিক কতটা সমীকরণ বদলাতে পারে এই গোটা বিষয় বাংলাদেশের যোগ দেওয়াতে? দেখো, দুটো বিষয় এখানে উঠে আসবে। তুমি যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই রিজিয়নের ক্ষেত্রে, দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে এই জিওপলিটিক্সে কী পরিবর্তন ঘটতে পারে, খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ মূলত তুমি দেখবে যে তারেক রহমান, তাকে তিনি চেয়েছিলেন দ্বিপাক্ষিক একটা বৈঠক। আমাদের তরফে 21 থেকে 26 আগস্ট সময় দেওয়া হয়েছিল, ব্রিক্সের সম্মেলনের আমন্ত্রণ জানানো হয়েছিল, রাষ্ট্রপতি ভবনের তরফে তার জন্য বিশেষ ধরনের গার্ড অফ অনারের বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু পাকিস্তানপন্থী আইএসআইয়ের প্রত্যক্ষ মদতে, পাকিস্তানের প্রত্যক্ষ নির্দেশে এবং জামাতের শফিকুর রহমানদের প্রত্যক্ষ নির্দেশে যে তথ্য আমাদের গোয়েন্দারা জানতে পারছেন যে তারেক রহমান তার ভারত সফরকে কার্যত বাতিল করেছেন। বাংলাদেশ তার গ্যাস থেকে শুরু করে তার জীবন জীবিকা, গার্মেন্ট সব কিছুর জন্য ভারতবর্ষের উপর নির্ভরশীল। বাংলাদেশ তিনটের দিকে জুড়ে আছে আমরা। ফলে বাংলাদেশ সেই ইসলামিক ন্যাটোর অন্তর্ভুক্ত হওয়ার যে প্রয়াস তারা ইতিমধ্যে শুরু করেছে। কিভাবে? তাদের তরফে আলটিমেটলি আমেরিকার বাসিন্দা, আমেরিকার নাগরিক খলিলুর রহমান, তিনি পৌঁছে গেছেন সৌদিতে, একটা অফিসিয়াল ট্রিপে যোগ দিল। তার মুখ্য উদ্দেশ্য এই ইসলামিক ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়ার বলে বাংলাদেশের একাধিক মন্ত্রীদের মধ্যে দাবি করেছেন। তার কারণ হচ্ছে বাংলাদেশ আপাতভাবে দেখাবে যে তারা সৌদির তরফে বিপুল অস্ত্র পাবে, বিপুল অর্থ পাবে, বিভিন্ন বাণিজ্যিক চুক্তি হবে। কিন্তু আলটিমেটলি যে ছবিটা উঠে আসছে যে এই প্রতিরক্ষা চুক্তির অঙ্গ হয়ে বাংলাদেশ নিজেকে অনেক সিকিউরড মনে করার চেষ্টা করতে পারে। দুটো তথ্য দিয়ে রাখবো এক্ষেত্রে দর্শকদের। প্রথম বিষয় হলো যে 170 দিন ধরে ইরান টানা ড্রোন অ্যাটাক চালিয়েছে সৌদির উপরে। তখন ইসলামাবাদ কী করেছে, টার্কি কী করেছে? ইসলামাবাদ এবং টার্কি তাদের তরফে কোনো মিলিটারি পার্সনদের পাঠায়নি, তারা কূটনীতিবিদদের পাঠিয়েছে সৌদিতে। অর্থাৎ এই যে ন্যাটোর আর্টিকেল 5, অর্থাৎ একের উপর আক্রমণ হলে অপরের আক্রমণ বলে মেনে নেওয়া হবে, তার রিফ্লেকশন কখনোই দেখা যায়নি চুক্তির ক্ষেত্রে। সাম্প্রতিক সময় তোমাকে বলবো যে সৌদির যে ইব্রাহিম ট্যাঙ্ক আছে, ওদের খুব গুরুত্বপূর্ণ, দামি এবং খুব বড় ট্যাঙ্ক, সেই ইব্রাহিমের সাজোয়া যে ট্যাঙ্ক, তার উপরে হুতি বাহিনী, হুতি গোষ্ঠী ব্যাপকভাবে তারা আক্রমণ চালায়, ড্রোন অ্যাটাক চালায়।
তাহলে যে প্রশ্নটা উঠে আসবে যে হুতি গোষ্ঠী যখন এই অ্যাটাক চালাচ্ছে তখন এই ডিফেন্স প্যাক কোথায় ছিল, তখন কোথায় ছিল আঙ্কারা, কোথায় ছিল ইসলামাবাদ? সুতরাং এই চুক্তিটার মূল লক্ষ্য যে ইসরায়েল নয়, ইরান নয়, বিশ্বগুলো মনে করছেন এই চুক্তির মূল লক্ষ্য ভারতবর্ষ। গাজবায়াতুল হিন্দ চাইছে পাকিস্তান, চাইছে নিউ অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা তুরস্ক, যে কারণে তাদের তৈরি ড্রোন তারা ভারতবর্ষের উপরে, হিন্দুস্তানের উপরে তারা পরীক্ষা করতে চাইছে, তারা ভারতবর্ষকে রক্তাক্ত করতে চাইছে। এই ছবিটা উঠে আসছে বলে একাধিক অংশ মনে করছে। ফলে বাংলাদেশ এক্ষেত্রে অনেকে মনে করছেন যে ছাগলের তৃতীয় সন্তানের মতো এই চুক্তিতে তাদের অবস্থান হবে। তার কারণ হলো বেশ বেশ সত্যজিৎ একেবারে এই সঙ্গে থাকার জন্য অনুরোধ করব, কারণ এই আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব। তবে বিরতির সময় হয়েছে, তবে তারও আগে জানিয়ে রাখে আমাদের সঙ্গে এই মুহূর্তে এই আলোচনায় যোগ দিয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। কর্নেল চৌধুরীর কাছে আসবো। সত্যজিৎ রয়েছেন চিফ রিপোর্টার আমাদের সঙ্গে, কিন্তু একটা ছোট্ট আলোচনায় এই ইসলামিক ন্যাটোটা কি সত্যি ভারতের সামনে এখন নতুন চ্যালেঞ্জ, এই নিয়েই আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় এবং ফোন লাইনে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। সত্যজিৎ, তোমার প্রশ্ন। দীপ্তাংশু, যেটা ছবিটা উঠে আসছে যে আপনি সম্প্রতি নর্থ ইস্টও গেছিলেন, একটা ছবি যে তারেক রহমানকে এত বলার পর তিনি শেষ পর্যন্ত আসছেন না ভারতবর্ষে, পরিবর্তে তার তরফে তার মন্ত্রী পৌঁছে গেছেন সৌদিতে। এবং ইসলামিক ন্যাটো যেটা কার্যত একটা ডুমুরের ফুল ছাড়া কিছু নয়, কারণ এর আলটিমেটলি কার্যকারিতা আমরা হুতির আক্রমণ দেখেছি, কেউ কিছুই করতে পারেনি, সৌদিকে সাপোর্ট পর্যন্ত করতে পারেনি। তা এত সত্ত্বেও বাংলাদেশ কেন এই ইসলামিক ন্যাটোতে বা অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রায় 1 হাত লম্বা জিপ তারা বার করে ফেলেছে, মানে রিজনটা কি? প্রথমে আমি তিনটে বলি। বাংলাদেশের ভূমি, মানে বাংলাদেশ নিজের জায়গাটা দিচ্ছে, তার রাষ্ট্র দিচ্ছে, পাকিস্তানের সৈন্য, তুর্কির যে বিভিন্ন অ্যাডভান্স টেকনোলজিক্যাল ওয়েপন এবং সৌদি আরেবিয়ার আর্থিক সহায়তা, এইটা নিয়ে এখন একটা, আপনি যেটাকে ন্যাটো বলতে পারেন অথবা সুন্নিদের একত্রিতভাবে একটা নতুন ফোর্স একত্রিত হচ্ছে। নিশ্চিতভাবে বাংলাদেশ, তুর্কি, সৌদি আরবিয়া অথবা পাকিস্তান যা ইচ্ছে করতে পারে, কিন্তু যেটা একবারে যখন আমরা দেখবো বাংলাদেশের একবারে সাইডে এই 4900 কিলোমিটার আমাদের ইন্ডো বাংলাদেশ বর্ডার, সেই জায়গায় যদি আমাদের এই ঘটনা আমরা দেখি, নিশ্চিতভাবে ভারতের জিওপলিটিক্যালি অথবা সাউথ ইস্ট এশিয়া জিওপলিটিক্যালি কমপ্লিট চেঞ্জ হচ্ছে। তাতে ভারতের ভুরু কুঁচকোনা দরকার, কারণ সেই জায়গায় আমরা দেখেছি যেভাবে অনুপ্রবেশ হচ্ছে, যেভাবে অবৈধ অনুপ্রবেশ ভারতবর্ষে হচ্ছে, যেভাবে বিভিন্ন লস্করে তৈয়বার ক্যাম্প, এই জঙ্গি সংগঠনের ক্যাম্প গড়ে উঠেছে 2217 কিলোমিটার পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আশেপাশে। তার ডিটেলস ইতিমধ্যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ফাজিলুর রহমানকে তাদের দিয়েছিল যে কোথায় কোথায় ক্যাম্প হচ্ছে। তো সেই জায়গাতে যখন এইভাবে যদি অ্যাটল বাংলাদেশ এই মেক্কা প্যাকেটের মধ্যে, মেক্কা প্যাক এর মধ্যে হস্তান্তর করে অথবা হস্তাক্ষর করে, তখন আমার মনে হয় যে এইটা জিওপলিটিক্যালি ভারতের জন্য নতুন ভাবে একটা চিন্তাধারা করতে হবে। কারণ যেখানে তুর্কি অথবা পাকিস্তান, যাদের সঙ্গে তুর্কির সঙ্গে ভারতের ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই, তবে সুন্নি মুভমেন্টে সেখানে যদি ভারতকে আঘাত পৌঁছতে চেষ্টা করে, এবং পাকিস্তানে 1971 যেভাবে 93,000 সৈনিক হাঁটু গেড়ে হাত জোর করে ক্ষমা প্রার্থী হয়েছিল, সেখানে তার সেই বদলা যদি আবার ভারতবর্ষের উপর ওরা নিতে চায়, বাংলাদেশকে ব্যবহার করে, যেটা আগে ইস্ট পাকিস্তান ছিল, তাদের অনেকেই এখনো পাকিস্তানের দিকে মাথা নত করে আছে অথবা পাকিস্তানের। আমি আপনাকে একটা প্রশ্ন করবো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বলছেন যে পাকিস্তান একটা জিঘাংসার জায়গায় আছে, তারা প্রতিশোধ দিতে যাচ্ছে, এবং আপনি দেখবেন যে লাস্ট 19 এবং 21 আগস্ট 60 আওয়ার 60 ঘন্টা ধরে তুরস্ক থেকে বিপুল পরিমাণ TV3 যে ড্রোন তারা ওখানে নামিয়েছে, নূর খান এবং মাসরুর এয়ারবেসে নামিয়েছে, এবং তারা চাইছে একটা যুদ্ধের অভ্যাস তারা শুরু করেছে। ভারতবর্ষের যুদ্ধ চাইছে পাকিস্তান, সেটাকে তারা পূর্ব সীমান্তকে ব্যবহার করে না পশ্চিম সীমান্ত? একটু স্পেসিফিক যদি আপনি এক্ষেত্রে বলেন। দেখুন, যুদ্ধ শুরু হলে তো একদিকে থাকে না, জল তখন নিজের মতন বয়ে যায়। তো সেই জায়গায় আমরা, আপনি যেটা বলছেন একদম সঠিক খবর, অনেক ট্রান্সপোর্টার নেমেছে প্লেন, এবং সেইখান থেকে আমরা দেখেছি তাদের ড্রোন নামানো হয়েছে বলে আমাদের কাছে ইনফরমেশন। একইভাবে DGFI, যে বাংলাদেশের ইন্টেলিজেন্স এজেন্সি, তারা কিন্তু একদম ক্লোজ ISI সঙ্গে একটা তাদের আলোচনা হয়েছে। এর মধ্যেই এই আমরা যখন কথা বলছি তার 4 দিন আগে একটা বড় টিম
পৌঁছে গেছিল ইসলামাবাদে, সেখান থেকে জিএইচকিউতে গিয়ে রাওয়ালপিন্ডিতে গিয়ে তারা কিন্তু এই একটা আলোচনা হচ্ছে। নিশ্চিতভাবে যে ক্যাম্প হচ্ছে অথবা আলোচনা যা হচ্ছে ডিজিএফআই আইএসআর মধ্যে, দুর্গাপুজোয় ভারতবর্ষ তো পশ্চিমবাংলায় ট্যুরিজম করার জন্য আসবে না, তাদের একটা প্ল্যান আছে, তাদের একটা এম আছে, সেই এম এর দিকে ওরা এগিয়ে যাচ্ছে। আর এটা সাপোর্টেড বাই, আপনি জানেন আমার টিভিতে বলতে কোনো আপত্তি নেই, এটা একদম সাপোর্টেড একটা বড় রাষ্ট্র যারা ভারতকে যে এগোচ্ছে, যেভাবে চায়নাকে আটকাতে চাইছে একইভাবে ভারতকেও তারা আটকাতে, চায়নাকে আটকাতে পারেনি। ওই বাসটা বেরিয়ে গেছে। ভারত যেভাবে এগিয়ে চলেছে সেই জায়গা তারা এই আর ওই সুযোগ নষ্ট করতে চায় না। তাহলে যে বিষয়টি বলছেন যে তাহলে বাংলায় আগামীতে উৎসব মুখর পরিবেশ তৈরি হবে, তাহলে কোথাও কি এই যে ইসলামিক ন্যাটো বা তার যে পুরো কর্মপরিধি, তার মধ্যে এই সীমান্তবর্তী রাজ্য, তার উৎসব, তার সব কিছুকে টার্গেটে রাখা হচ্ছে, টার্গেট লিস্টে বাংলাকে রাখা হচ্ছে? একদম বাংলাদেশকে পশ্চিমবাংলার টার্গেট আছে বলেই আপনি দেখবেন এই বিগত 10-12 দিনে কজন ধরা পড়লো, একটা মডিউলে 5-6 জন ধরা পড়েছে, আরো মডিউলের লোক ঘুরে বেড়াচ্ছে। তারা কাকে ফলো করছিল মুখ্যমন্ত্রীকে। হাই ভ্যালু টার্গেট, আরো হাই ভ্যালু টার্গেট আছে, বিভিন্ন ছবি, বিভিন্ন এই যে সেনা ছাউনি আছে অথবা হাসিমারায় আমাদের ফাইটার জেট আছে, সেই ছবিগুলো তারা পাঠিয়ে দিচ্ছে। তো নিশ্চিতভাবে আমরা যেটা জানতে পারি যে টার্গেট পশ্চিমবাংলা আছে, কারণ পশ্চিমবাংলায় ইতিমধ্যে সরকার চেঞ্জ হয়েছে, তাদের যে তুষ্টিকরণের সরকার ছিল সেটা আজকে নেই। তো টার্গেট নিশ্চিতভাবে তারা আবার পশ্চিমবাংলাও আজ বাকি রাজ্যের মতন একটা টার্গেট। আর যেহেতু আমাদের এখানে 2170 কিলোমিটার একটা ইন্দো বাংলা যেখানে অবৈধ অনুপ্রবেশ হয়, তারপর নেপাল আছে, যেখান থেকে আসা যাওয়া কোনো অসুবিধাই নেই, সে নিশ্চিতভাবে এই জায়গাগুলো তারা ইউজ করবে। এবং আমাদের আরো সঠিক আমাদের এক্সটার্নাল এজেন্সি, ইন্টারনাল এজেন্সি এবং রাজ্যের যেসব ইন্টেলিজেন্স এজেন্সি আছে আরো সমন্বয়ে কাজ করতে হবে। আমরা বিফল করেছি। দেখলেন দীপ্তাংশুবাবু যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকবার এলেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে শুভেন্দু অধিকারী তিনি জমি বিএসএফে তুলে দিয়েছিলেন। ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট এবং বিশেষ করে চিকেন স্নেককে আরও বেশি স্ট্রেনথেন করতে হবে এই ক্ষেত্রে। এবং যে বিষয়টা গুরুত্বপূর্ণ হচ্ছে যে এত বলার পরও শেষ পর্যন্ত ঢাকার তরফে কখনো সদিচ্ছা দেখানো হয়নি যে ভারতবর্ষের সুরক্ষাকে তারা বেশি করে আরও বেশি প্রায়োরিটি দেবে। ফলে আমাদের তরফে সুরক্ষাকে বৃদ্ধি করা হচ্ছে এবং ঢাকার তরফে কোথাও একটা পাক ইন্ডালজেন্স রয়েই যাচ্ছে। এটার সলিউশন কি আসতে পারে? সত্যজিৎ বাবু, ইতিমধ্যে আমার মনে হয় যে তারিক রহমান তাদের ম্যাপ জিওগ্রাফি যদি না জানে, যে ভূগোল এবং ইতিহাস না জানে, তাদের পক্ষে রাষ্ট্রের জন্য খুব খারাপ। নিশ্চিতভাবে ভূগোলটা জানে এবং জানে ভারত 3 দিকে ঘিরে আছে বাংলাদেশ। তো আমার মনে হয় না তাদের এত বেশি শক্তি আছে যে ভারতের দিকে তাদের সামরিক বাহিনী অথবা ভাড়াটে সামরিক বাহিনী ভারতের দিকে চোখ তুলে চাইতে পারবে। এক, দ্বিতীয়ত আপনি যে কথাগুলো বললেন, আমার মনে হয় তারেক রহমানের আরো ক্লোজ রিলেশন ভারতের সঙ্গে রাখা দরকার, কারণ তারা ভারতের ওপর তাদের ট্রেড, ফাইন্যান্স, আর্থিক সবকিছুতে নির্ভরশীল। নির্ভরশীলতার কথা বলছেন দীপ্তাংশু, যারা বলছেন যে নির্ভরশীলতার কথা, কিন্তু যেটা আসল ছবি, বাস্তব ছবি, যেটা এইমাত্র তিনি বললেন যে এই নির্ভরশীলতা সত্ত্বেও বাংলাদেশের তরফে একটা ক্যামোফ্লেজ রিলেশন তারা ভারতবর্ষের সঙ্গে রাখছে এবং কোথাও ভারতবর্ষ কীভাবে রক্তাক্ত হয়, যে জোট তৈরি হয়েছে সেই জোটে ঢাকা অনুপ্রবেশ বা প্রবেশের চেষ্টা করছে। ভারতবর্ষের সিকিউরিটি সিস্টেম খুব ক্লোজলি ফলো করছে। কীভাবে ঢাকাকে ট্রিট করা হবে সেটা সময় বলে দেবে। একদমই তাই, একেবারেই। অনেক ধন্যবাদ সত্যজিৎ। আমাদের সঙ্গে নিউজরুম থেকে ছিলেন আমার চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় এবং ফোন লাইনে ছিলেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকেও ধন্যবাদ। আজকে 0 আওয়ার এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।